গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছে খবরে, এসআইআর এর প্রতিবাদে রাজপথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সংবিধান হাতে নিয়ে। এসআইআর বিরোধিতায় রাজপথে মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি। শহরে মেগা মিছিল। তৃণমূল কংগ্রেসের বি.আর. আম্বেদকর মূর্তির সামনে রেড রোড দিয়ে শুরু হয় মিছিল। 3.8 কিলোমিটার দূরত্বে মিছিলে হাঁটলেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি। মিছিলে তার সঙ্গে থাকলেন অভিষেক ব্যানার্জি। মিছিল কলকাতা রানী রাসমণি অ্যাভিনিউ হয়ে ডোরিনা ক্রসিং, কেশিদাস সেন্ট্রাল অ্যাভিনিউ হয়ে মোহাম্মদ আলী পার্ক, মহাজাতি সদর হয়ে জোড়াসাঁকোর ঠাকুরবাড়ি গেটের সামনে মঞ্চে গিয়ে শেষ হয়। মিছিলে হাঁটলেন মন্ত্রী, বিধায়ক থেকে কাউন্সিলররা। কলকাতা ব্যুরো, হুগলি আপডেট। আজ থেকে হুগলি চুঁচুড়া পৌর ও পঞ্চায়েত এলাকায় শুরু হলো এসআইআর এর কাজ। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী আজ থেকে চুঁচুড়া পৌরসভার 7 নম্বর ওয়ার্ডে শুরু হলো এসআইআর প্রকল্পের কাজ। সকাল থেকেই বেশ কয়েকটি বুথে বিএলওরা নির্দিষ্ট ফর্ম নিয়ে বাড়ি বাড়ি গিয়ে নাগরিকদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেন। এই অভিযানে অংশ নেন সংশ্লিষ্ট বুথগুলির স্থানীয় প্রতিনিধি, পৌরসভার কর্মীরা এবং তৃণমূল কংগ্রেসের একাধিক কর্মী। তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা স্বপন দত্ত এদিন নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন। এছাড়াও উপস্থিত ছিলেন তৃণমূল যুব নেতা স্বরূপ দত্ত। এ বিষয়ে তৃণমূল কংগ্রেস অন্যতম নেতা স্বপন দত্ত কি বলছেন শুনবো। আজকে আমাদের 7 নম্বর ওয়ার্ডে সব অফিস থেকে যারা সরকারি দায়িত্ব পেয়েছে প্রত্যেক বুথে তারা কাজ শুরু করে দিয়েছে। তাদের সঙ্গে আমাদের কর্মীরা সব জায়গাতেই রয়েছে, আমিও রয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন কাজ করছে এবং তাদের আমরা সহযোগিতাও করছি। এবার যাতে প্রত্যেকের ভোটার কার্ডের নাম থাকে তার আমরা সহযোগিতা করছি। এখনো অবধি কোনো প্রবলেম দেখা দেয়নি। আজকে ওদের সরকার থেকে বলে দিয়েছে 5টা বাড়ি বা 10টা বাড়ি করতে, তার উদ্যোগে ওরা করছে কাজ, কিন্তু এখন কোনো প্রবলেম দেখা যায়নি। আজকে তো কোনো প্রবলেম দেখা যাবে না, আজকে ফর্ম বাড়ি বাড়ি দিয়ে যাচ্ছে। আচ্ছা, এবার ওই তারা ফিল আপ করবে, অনেকে হয়তো অসুবিধা হলে তারা চেষ্টা করবে, এমনি এখন অবধি কোনো অসুবিধা দেখা যায়নি। অন্যদিকে এক বিএলও কি বলছেন শুনবো। 232 পার্টে বিএলও আমি আজকে 232 পার্টে আমি মোটামুটি 30 জনের বাড়ি বিলি করলাম। 30 জনের আমাদের যে এনআরএস ফর্ম আছে সেগুলো বিলি করলাম। ডিস্ট্রিবিউট যেভাবে ফর্ম বিলি করা হয়েছে, এতক্ষণ ধরে ফর্ম বিলি চললো, মোটামুটি ভালোভাবেই হয়েছে। সব ভোটারের তথ্য মানে একটা ডেট দেওয়া হয়েছে, সেই ডেটে যাবো, গিয়ে কালেক্ট করবো। যেরকমভাবে অ্যাপের মাধ্যমে বলা হয়েছে, সেই বিএলও অ্যাপের মাধ্যমে আমরা ফর্ম ডিস্ট্রিবিউট করে সেভাবে আমরা ইনফরমেশন করেছি। যা আমাদের আধিকারিকরা যেভাবে বলেছেন সেইভাবেই করে আমরা এই কাজ আজকের মতন করলাম। 30খানার মতন দেওয়া হয়েছে। আপনাকে এক এক দিনে কটা দিচ্ছে? আমাদের মিনিমাম 5টা করে দিতে বলেছিল, আর ম্যাক্সিমাম যতগুলো করে ম্যাক্সিমাম আজকে 30টা দিয়েছি। 30টা দিয়েছি। আমার নাম উজ্জ্বল কুমার গোস্বামী। 232 দিয়ে হুগলি থেকে অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। হুগলির ডানকুনিতে 20 নম্বর ওয়ার্ডে এসআইআর এর আতঙ্কে হার্টফেল করে মৃত্যু হলো এক মহিলার। দুয়ারে কড়া নাড়ছে এসআইআর, কি হবে আতঙ্কেই আচমকা মারা গেলেন ডানকুনির হাসিনা। 2002 সালে লিস্টের নাম নেই। ডানকুনিতে এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ তৃণমূলের, পাল্টা কটাক্ষ বিজেপির। এসআইআর আতঙ্কে অসুস্থ আরও একজন। ঘটনা ডানকুনির পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের। মৃতের নাম হাসিনা বেগম, বয়স 60 বছর। বেশ কয়েকদিন ধরে এসআইআর নিয়ে চিন্তিত ছিলেন বলে দাবি স্থানীয়দের। 3 দিন আগে এসআইআর নিয়ে এলাকায় মিটিং হয়, তারপর থেকেই চিন্তিত হয়ে পড়েন হাসিনা বেগম। গতকাল সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। সোমবার সকালে কথা বলতে যান ডানকুনির পৌরসভার পৌরপ্রধান হাসিনা শবনম। এ বিষয়ে কি জানাচ্ছেন শুনবো।
দেখুন, এই যে এসআইআর সাধারণ মানুষ তো এতটা বোঝে না। তাদেরকে আলোচনা করে বোঝালেও তারা কিন্তু একটা ভয় ভীতির মধ্যে রয়েছে এবং তার নামটা 2002-এ নেই, সেই ভয়টাও রয়েছেন। এবং এই এলাকার জনপ্রতিনিধি বলুন বা এলাকার মানুষ হিসেবে কয়েকজন তাদের সঙ্গে এই এলাকার মানুষদের সঙ্গে বসে আলোচনা করেছে যে আমরা আছি, চিন্তা করবেন না, মমতা ব্যানার্জি আছেন, আমাদের মুখ্যমন্ত্রী আপনাদের পাশে আছেন, আমরা আছি এলাকার মানুষ। কিন্তু মানুষের ভয় এখনো কিন্তু যাচ্ছে না যে এসআইআর এর জন্য আরো কত মানুষকে প্রাণ দিতে হবে জানি না। এই যে ভয় ভীতি, সেই ভীতিটা মানুষের মধ্যে কাজ করছে এবং যার জন্যই এই হার্ট অ্যাটাক গুলো হচ্ছে। আপনারা ইতিমধ্যেই শুনবেন পাশের বাড়ি আরেকজন হার্ট অ্যাটাক করেছে, সে হসপিটালাইজড। তা এই যে এসআইআর করার আগে আরো বেশ কিছুদিন আগে করা দরকার ছিল, যদি দরকারই ছিল তাহলে আরো কিছুদিন আগে, এত শর্ট টাইমে এত কিছু ডকুমেন্টস দিতে হবে, এই করতে হবে, ভোটার লিস্টে নাম নেই কেন? একটা বয়স্ক মানুষ যদি 50-52 বছর বয়স, তার যদি হঠাৎ করে বলা হচ্ছে এখন 2002-এ ভোটার লিস্টে নাম নেই, সে এত বছর দিয়ে তো ভোট দিয়ে এলো এবং এই লাস্ট লোকসভা ভোটও তিনি দিয়েছেন। তা কেন্দ্রীয় সরকারের উচিত ছিল তাহলে লোকসভা ভোটের আগে এসআইআর হলো না কেন, বা 1-1.5 বছর সময় নিয়ে এসআইআরটা হলো না কেন? এই 2 মাসের মধ্যেই সবকিছু কমপ্লিট করতে হবে এবং যে মানুষদের নাম নেই তাদের কিভাবে করা যাবে, তাদের সেন্ট্রালি কেন কনভিন্স করানো হচ্ছে না যে হ্যাঁ আমরা কোনো মানুষের বাদ দেবো না? কনভিন্স করাতে পারতো, সেন্ট্রালি একটা অ্যাওয়ারনেস করাতে পারতো। কোনো অ্যাওয়ারনেস নেই, কোনো কিছু নেই। কিন্তু এই মানুষ সুস্থ মানুষ ছিলেন, তিনি কিন্তু আমার এলাকার মানুষের সাথে কথা বলেছেন, মিটিং করেছেন যে আমার কি হবে, কান্নাকাটিও করেছেন। এই যে আতঙ্ক, এই যে তার জন্য যে হার্ট অ্যাটাক, এই আস্তে আস্তে বেড়েই চলেছে। তা আমরা চাইবো না যে আর কোনো মানুষের এরকম ভাবে প্রাণ যাক। সুস্থভাবে বাঁচতে দিক আমাদেরকে, আমাদের এলাকার মানুষকে এবং ভারতবর্ষের মানুষকে, তারা যেন সুস্থভাবে বাঁচে। কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন রাখবো যে আপনারা অ্যাওয়ারনেস করুন যে একটা মানুষের যাতে না ভোটার তালিকা থেকে বাদ যায়। কেন এরকম ভাবে ভোটার তালিকা থেকে বাদ যাবে? যে মানুষটা এত বছর ধরে ভোট দিয়ে এসেছে, লাস্ট লোকসভা ভোটও দিয়েছে, যার জন্য আপনি কেন্দ্রীয় মন্ত্রীগুলো হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তারপরেও কেন এরকম ভাবে করা হবে? আমরা চাইবো যে আর একটা মানুষের না যেন আর ক্ষতি হয়, একটা মানুষের প্রাণ না যেন যায়। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। কলকাতায় বেহালায় চণ্ডীতলা রেলে এক প্লাস্টিক কারখানায় আগুন, দমকল আগুন নিয়ন্ত্রণে আনে। বেহালার 116 নম্বর ওয়ার্ডে 55 নম্বর চণ্ডীতলার মেন রোডে একটি প্লাস্টিক কোম্পানিতে আগুন লাগে। তবে এই মুহূর্তে হতাহতের কোনো খবর নেই। মুহূর্তের মধ্যে আগুন সবকিছু গ্রাস করে নেয়। ঘটনাস্থলে আসে দমকল ও স্থানীয় মানুষের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home.
yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলির সিঙ্গুর নান্দাবাজারে এসআইআর সংক্রান্ত বিজেপির প্রচারে তৃণমূল কর্মীদের হামলার অভিযোগ। এসআইআর নিয়ে বিজেপির পথসভায় তৃণমূলের হামলা। সিঙ্গুরে নান্দাবাজারে বিকেল 5টা থেকে বিজেপির পথসভা শুরু হয়। 7টা নাগাদ তৃণমূল দুষ্কৃতীরা ওই সভায় হামলা চালায়। ওই মুহূর্তে বিজেপি প্রতিরোধ গড়ে তোলে এবং নান্দাবাজারে রাস্তা অবরোধ করে। ঘটনাস্থলে সিঙ্গুর থানার বিশাল পুলিশ বাহিনী এসে বিজেপির রাস্তা অবরোধ তুলতে আবেদন জানাতে গেলে পুলিশ সহ তৃণমূলের সাথে বিজেপির তুমুল বাকবিতণ্ডা শুরু হয়। এই মুহূর্তে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিজেপির পথসভা চলছে। ঘটনার প্রসঙ্গে বিজেপির হুগলি জেলার সভাপতি গৌতম চ্যাটার্জি এক সাক্ষাৎকারে জানান, পেলাম যে আমাদের সিঙ্গুরে নাদা বাজারে এসআইআর সমর্থনে একটা আমাদের পথসভা চলছিল এবং সেই পথসভা চলাকালীন তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এসে আমাদের কর্মীদের ওপর আঘাত করে এবং সেখানে মণ্ডল সভাপতি, মণ্ডল সহসভাপতি যারা আছে তারা উন্ডেড হয় এবং ঘটনাটা ঘটেছে পুলিশের সামনে। এর আমরা তীব্র ধিক্ষার জানাচ্ছি এবং এসআইআর সমর্থনে, এটা হচ্ছে একটা সরকারি প্রক্রিয়া, তার সমর্থনে ভারতীয় জনতা পার্টির কর্মীরা এই প্রোগ্রাম নিয়েছিল। কিন্তু এখানে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা একদমই আশা করা যায় না। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যে আপনারা যথাযথ ব্যবস্থা নিন এবং যারা এই ঘটনা ঘটিয়েছে তারা উপযুক্ত শাস্তি পাক, আমরা এটাই চাই। হুগলি থেকে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। বর্তমানে জামালপুরে আইসিডিএস কর্মীরা বিভিন্ন দাবির ভিত্তিতে সিডিপিওকে ডেপুটেশন দিলেন। সারা রাজ্য জুড়ে আইসিডিএস কর্মীদের মোবাইল কেনার জন্য সরকার থেকে 10,000 টাকা বরাদ্দ হয়েছে আর তাতেই দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। আর এই শর্ত মেনে কাজ করা সম্ভব নয়। তাই পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত জামালপুরে ডিসিপিও কে আইসিডিএস এর কর্মীরা একত্রিত হয়ে ডেপুটেশন জমা দিল। সরকারি তরফ থেকে মোবাইল কিনে যে কাজ করতে হচ্ছে সেই কাজ করতে গিয়ে নিজেদের কাছ থেকে অর্থ নিয়ে সরকারি কাজ করতে হচ্ছে। সরকার থেকে মোবাইল রিচার্জ করার জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছে তা দ্বিগুণ টাকায় মোবাইল রিচার্জ করে সেই কাজ করতে হচ্ছে বলে অভিযোগ। আর এতেই সমস্যায় কর্মীরা। গোটা রাজ্যের সঙ্গে জামালপুর ব্লকে ও আইসিডিএস কর্মীরা একত্রিত হয়ে ব্লকে ডিসিপি এর কাছে তাদের লিখিত বক্তব্য জানিয়েছেন। সমস্যা আমাদের প্রচুর, কিন্তু আজকে আমরা মূলত যেটা নিয়ে ডেপুটেশন দিচ্ছি সেটা হচ্ছে ফোন সংক্রান্ত। আমাদের 2019 সাল থেকে পোষণ অ্যাপ বলে একটা অ্যাপ চালু হয়েছে। সেই অ্যাপে সমস্ত মা বাচ্চাদের এন্ট্রি করতে হয়। তাদের এখন হয়েছে আবার ইকেওয়াইসি প্লাস ফেস ভেরিফিকেশান। এই কাজটা করার জন্য আমাদের যে কিছু সংখ্যক অল্প সংখ্যক মেয়ে নিজের ফোন কেনেনি, স্বামী ভাই ছেলে ওদের ফোন দিয়ে চালাচ্ছিল এতদিন, তাদেরকেও কিনতে হয়েছে। কেউ লোন করে কিনেছে, কেউ ধার করে কিনেছে, কেউ কিনেছে। কিন্তু বর্তমানে সরকার আমাদেরকে 10,000 টাকা প্রত্যেকটা মেয়ের অ্যাকাউন্টে ঢুকিয়েছে। ঢোকানোর পর কতগুলো কন্ডিশন দিয়েছে যে এই কন্ডিশন মেনে আমাদের ফোনটা ইউজ করতে হবে। সেই কন্ডিশন হচ্ছে 10,000 টাকার মধ্যেই ফোনটা কিনতে হবে, 20 টাকা কম নয়, 20 টাকা বেশিও নয়। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় হচ্ছে ফোনটা ইউজ করার পর ফোনটা ইউজ করতে করতে ভেঙে গেলে বা নষ্ট হওয়া যাবে না। তারপর আমি যদি ফোনটা ইউজ করতে করতে মারা যাই বা আমি চাকরি ছেড়ে দিই বা আমার রিটায়ারমেন্ট হয়, সেই ফোন অফিসে এসে ডিপোজিট করতে হবে। এবার এইখানেই মেন সমস্যাটা, একটা হাস্যকর ব্যাপার, সেটা হচ্ছে একটা মেয়ে যার 40 বছর বয়স কি 35 বছর বয়স, সে যে এখন চাকরিটা করছে, সে তো আগামী 30 বছর চাকরি করবে, আগামী 20 বছর করবে। তাহলে একটা স্মার্টফোন কি 20 বছর স্টে করে না? তো কোনো কোম্পানি এই দিতে পারবে? এই গ্যারেন্টিটা দিতে পারবে না। তারপরে হচ্ছে বলছি যেই ফোনটা আমাদের দেওয়া হবে সেটাতে শুধুমাত্রই এই পোষণের কাজ করা যাবে, আর ব্যক্তিগত কোনো কাজ করা যাবে না। তাহলে আমরা পাই 9,000 টাকা সানমানিক। সেখানে আমরা কি করে দুটো ফোন অ্যাট এ টাইম একটা মানুষ চালাতে পারি? আমাদেরকে যে রিচার্জের টাকাটা দেওয়া হয় সেটা খুবই হাস্যকর, 166 টাকা। 166 টাকায় কোনো কোম্পানি রিচার্জ দেয় না। আজকে আমরা জামালপুর আইসিডিএস-এর পক্ষ থেকে সকল কর্মীরা উপস্থিত হচ্ছি সিডিপিও অফিসে। তো আমাদের মেন যেটা এখন সমস্যা চলছে সেটা হচ্ছে মোবাইল বিষয়ক। তো মোবাইলের আমাদের সরকার থেকে টাকা 10,000 করে টাকা দেওয়া হচ্ছে মোবাইল কেনার জন্য।
তো মোবাইলটা কেনার জন্য তো এত বেশি কন্ডিশন রেখেছে যে কন্ডিশনগুলো আমাদের মানা প্রায় অসম্ভব ধরতে গেলে, ঠিক আছে। তো সেই কন্ডিশনগুলো মেনে আমরা যদি ফোনটা কিনি সেক্ষেত্রে আমাদের দুটো ফোন ইউজ করতে হবে, কারণ আমাদের পার্সোনাল একটা করে সবার ফোন আছে যেটা আমরা নিজস্ব টাকায় কিনেছি আজ থেকে 5 বছর আগে। তখন যে পোষণ ট্রেকার আমাদের আইসিডিএসের কাজ করার জন্য যে পোষণ ট্রেকার করতে হয় সেইটা করার জন্য আজ থেকে 5 বছর আগে আমরা সমস্ত কর্মীরা ফোন কিনেছি, এবং সেটা অফিসের চাপে যে কাজ করতে হবে ফোন কিনতে হবে। তারপরে এখন 5 বছর পরে যে ফোনের টাকাটা দিচ্ছে সেই টাকাটা দেওয়ার পরে এতগুলো কন্ডিশন রাখছে, যে কন্ডিশনগুলো হলো যে এই 5G সেট কিনতে হবে এবং সিম কার্ড অফিস দেবে না বা সরকার দেবে না, কারণ সিম কার্ড যদি না দেওয়া হয় তাহলে আমরা কিভাবে ইউজ করব ফোনটা, আর এই ফোনটা কেবলমাত্র অফিসিয়ালি ইউজ করবে অফিসের কাজ করার জন্য। তাহলে আমাদের দুটো ফোন রিচার্জ করতে হচ্ছে, সরকার একটা ফোনে রিচার্জের টাকা দেয় সেটাও মাত্র 166 টাকা। তাহলে এই টাকায় আপনার কেউ বলতে পারবে না যে এই টাকাতে কোনো কোম্পানি আমাদের রিচার্জের টাকা দিতে পারে। তো সেহেতু আমরা যে দুটো মোবাইল রিচার্জ করার টাকা কোথায় পাবো? এমনিতেই আমাদের আইসিডিএসের কাজ করতে গেলে প্রচুর সমস্যা এবং ঘাটতির মধ্যে চলতে হয়, সেইখান থেকে আমরা দুটো মোবাইল কোনোভাবেই রিচার্জ করতে পারবো না। আর হচ্ছে যেটা বলছে এই ফোনটা যদি আমরা কিনি তো ইউজ করার সময় যদি কোনো কারণে মানে পড়ে যায় বা ফোনটার কোনো ক্ষতি হয় বা ধরুন হারিয়ে যায়, সেখানে বলছে আমাদের যে টার্মিনাল বেনিফিট দেওয়া হয় সেই টার্মিনাল বেনিফিটটা নাকি বন্ধ হয়ে যাবে। তাহলে একটা ফোন ইউজ করতে করতে সেটা তো ধরুন ভাঙতেই পারে, পড়তেই পারে বা হারিয়েও যেতে পারে বা খারাপও হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা তাহলে এই কন্ডিশনটা কিভাবে মেনে কাজ করব? তো সুতরাং আমরা মানে যা মেয়েরা বা সমগ্র ডিস্ট্রিক্টের মেয়েরা ঠিক করা হয়েছে যে যদি আমাদের মোবাইল কিনতেই হয় তাতে সিম কার্ড দিতে হবে এবং রিচার্জের টাকা ঠিকঠাক দিতে হবে, যেটা কোম্পানি রিচার্জ দেয়, যেই টাকায় কোম্পানিতে রিচার্জ পাওয়া যায় 300 টাকার কমে কোনো রিচার্জ হয় না। যেহেতু 166 টাকার রিচার্জ দিলে এবং 5G এতে না দিলে আমরা কিন্তু ফোনের কাজ করতে পারবো না, এবং যদি আমাদের ফোন কিনতে বাধ্য করাই হয় আমরা সেই ফোন কিন্তু সিডিপিও অফিসে জমা করে যাব। জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।